আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএমইসি ক্লাস 7। আজকে আমরা করব সূচকের গল্প অধ্যায়। এই সূচকের গল্প অধ্যায়ে প্রথমেই একটা গল্প ছিল। কিরকম গল্প? একটা দেশে একটা রাজা ছিল। ওই রাজার একজন প্রজা একটা চিত্রকল্প নিয়ে আসে। কি নিয়ে আসে? চিত্রকল্প বা চিত্রকর্ম। ওই কর্মটা নিয়ে আসার পরে সে বলে যে আমি এটার পুরস্কার চাই। কি চাই? পুরস্কার চায়। এই যে এখানে একটা চিত্র দেয়া আছে, সে চিত্রের পুরস্কার চায় এবং কি রাজাও সেটা দিতে রাজি হয়। সে একটা চিত্র আর্ট করেছে, সেটার প্রেক্ষিতে কি সে একটা পুরস্কার পাবে। তো সেটার প্রেক্ষিতে সে পুরস্কারটা যখন চাইলো, কিভাবে চাইলো? রাজার কাছে চাইলো যে প্রথম দিন সে কি নেবে? 1 টাকা নেবে। কয় টাকা নেবে? প্রথম দিন সে 1 টাকা নেবে। প্রথম দিন 1 টাকা নেবে। তারপরে দ্বিতীয় দিন এই 1 টাকার দ্বিগুণ নিবে। কয় টাকা? 1 টাকার দ্বিগুণ। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে কত হবে? 1-এর সাথে 2 গুণ করলে 2 টাকা। তৃতীয় দিন আবার 2 টাকার দ্বিগুণ, 4 টাকা। তাহলে এই 3 দিনে সে মোট কয় টাকা নিল? 3 দিনে মোট কয় টাকা নিল? 1 যোগ 2 যোগ 4 সমান হলো 7 টাকা। অর্থাৎ 3 দিনে সে 7 টাকা পাইলো। তো রাজা প্রথমে ভাবছে যে এই 1 টাকা 2 টাকা করে দিতে কি কোনো প্রবলেম তার হবে না। তার রাজ্যে অনেক আছে, কিন্তু 1 টাকা 2 টাকা করে দিতে দিতে শেষে কত টাকা হয় সেটা একটু খেয়াল করি। এখানে দেখো, 4 টাকা হলো। তারপরে চতুর্থ দিন সে কয় টাকা পাবে? 8 টাকা। কয় টাকা? চতুর্থ দিন 8 টাকা, মানে 4-এর দ্বিগুণ। চতুর্থ দিন সে 8 টাকা পাবে। তাহলে পঞ্চম দিনে কয় টাকা পাবে? কয়টা 2 গুণ হবে বলো তো? কয়টা 2 গুণ হবে? চতুর্থ দিনে কয়টা 2 গুণ হয়েছে? চতুর্থ দিনে 3টা গুণ, 3টা। পঞ্চম দিনে 4টা। এখানে তৃতীয় দিনে 2টা। দ্বিতীয় দিনে শুধু 2। দ্বিতীয় দিনে শুধু 2। আর পঞ্চম দিনে 4টা 2 গুণ হয়ে হচ্ছে কত? 16। 4টা 2 গুণ হয়ে 16। তাহলে এইভাবেই মোট 50 দিনের, কয় দিনের? এই যে 50 দিন ধরে সে টাকাটা এভাবে নিতে থাকবে। কি এভাবেই নিতে থাকবে। তো আমরা চেষ্টা করি দেখি, পঞ্চম দিনের পরে ষষ্ঠ দিন, 6 দিনে সে কয় টাকা পাবে? কয়টা 2 গুণ হবে বলো তো? 5টা 2 গুণ হলে কত হবে? পাওয়ার না বলার দরকার নাই, এমনি সংখ্যাতে বলো কত হবে? 16-র 2 গুণ, তাহলে কত? 32। ষষ্ঠ দিন হলো। সপ্তম দিন কত হবে? 64। 64-র দ্বিগুণ 128। 128। মেমোরি কার্ড দেখো না কোনোদিন? মেমোরি কার্ড, মোবাইলের মেমোরি কার্ড, জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 32 জিবি, এগুলো মেমোরি কার্ডের সংখ্যা। এগুলো কি মেমোরি কার্ডের সংখ্যা? মেমোরি কার্ড সবসময় এগুলো সংখ্যার ভিতরে হয়, এর বাইরে হয় না। মোবাইলের র্যাম রোম চিনো না? কি 64 জিবির র্যাম হয়, রোম হয়। তারপরে 128-এর হয়। 128-এর পরে 256। 256। দেখো এই যে 128-এর ডাবল হচ্ছে 256। 256। এভাবে 512। 512। তারপরে 1024। তারপরে 2048। এভাবে বাড়তেই থাকছে। কি তাহলে একটা যে সপ্তম দিনে এটা, তাহলে অষ্টম দিনে এটা, নবম দিনে এটা, তারপরে দশম দিনে এটা, তারপরে 11তম দিনে এটা, 12তম দিনে এটা। তাহলে 12তম দিন পর্যন্ত এগুলো সবগুলো টাকা সে পাইলো। সবগুলো মোট এত টাকা পাইলো। আসলে 12তম দিনে কয়টা 2 গুণ হবে বলো তো? 11টা 2 গুণ হবে। কয়টা? 11টা 2 গুণ হবে। এখন একটু কল্পনা করো যে আমরা বোর্ডের মধ্যে দেখি যে ওই রাজা ওই শ্রমিককে বা ওই কল্পের কারণে 50তম দিনে কত টাকা দেবে? 50তম দিন। 50তম দিন। 50তম দিন
50তম দিনে সে কয়টা 2 গুণ হবে? 49টা 2 গুণ হবে। একটু কল্পনা করো, 49টা 2 এখানে লেখা সম্ভব না। আমরা 2 এর উপরে পাওয়ার যদি 49 দিয়ে দিই তাহলে এটাকে 49টা 2 গুণ অবস্থায় আছে বোঝা যায়। কি 49টা 2 গুণ অবস্থায় আছে এটা বোঝা যায়। তাহলে এটা আমরা জাস্ট একটু ক্যালকুলেটরে করে দেখি যে কত হয়। আচ্ছা, 49টা 2 এভাবে গুণ করার পদ্ধতিটা দেখো। 2 এর উপরে পাওয়ার চিহ্ন, এটাকে বলে পাওয়ার চিহ্ন। কি কোনো সংখ্যা উপরে লিখতে হলে এই চিহ্নটা ব্যবহার করতে হয়। কি তারপর 49 49 দেখো তো সংখ্যাটা কত, পড়তে পারো কিনা। আমরা বোর্ডের মধ্যে লিখিনি সংখ্যাটা, ঠিক আছে? তাহলে এইটা সমান আসলে কত হচ্ছে? 5 6 2 9 4 9, তারপরে 9 5 3 4 2 1 3 1 2। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই কথা বল তোমার আম্মুর সাথে, কানে ঠিক করে ধর। 56,30,499 কোটি। কোটি 34,21,300। রাজা কি ফকির হবে কিনা? এটা তো শুধু 50 নাম্বার দিন, এর আগে তো আরো। হ্যাঁ, এটা জাস্ট, তাহলে এই সংখ্যাটা আসলে এই যে লিখলাম, এই সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটা জাস্ট হচ্ছে 50তম দিনেই পাবে। 50তম দিনেই যদি পায় তাহলে এটা আমরা কমা দিয়ে যদি লিখি জাস্ট এইভাবে, হইলো? আবার 3টা সংখ্যা পর, তারপরে আবার 2টা, আবার 2টা, তাহলে আমাদের তো এই পর্যন্ত এসেই কোটি হয়ে গেছে। এই পর্যন্তই কোটি, তাহলে এই সম্পূর্ণটাই কোটি। তাহলে কত কোটি হয়েছে খেয়াল করো, 5,62,94,995 কোটি। তারপরে আবার 34,21,312 এত টাকা সে 50তম দিনেই পাবে। তাহলে ভাবো যে 49তম দিনে কত পাবে, 49তম দিনে কত পাবে? এই 2 এর উপরে পাওয়ার কত হবে? 48। তাহলে এই জিনিসটা আবার যদি আমরা করি তাহলে দেখো তো, জাস্ট 48। ওয়ালাইকুম আসসালাম। 48, তাহলে 48 দেখো, এটার জাস্ট অর্ধেক, এটার জাস্ট অর্ধেক। এটাও কি কম কিছু হবে নাকি ওটাই হবে? অর্ধেক, পরিমাণটা অর্ধেক, কিন্তু কি সেটা তো অনেক বেশি। রাজা ফকির হতে বাধ্য। তাহলে 9 7 6 7 1 0 6 5 এবং কি 6। তাহলে কল্পনা করো রাজা ফকির হতে বাধ্য। তাহলে রাজার এবার টনক নড়লো। কি রাজার টনক নড়াটাই স্বাভাবিক। কিছুদিন দেওয়ার পরে রাজা কি বলছে যে এ তো অনেক ভারী অঙ্কের টাকা। কি এ তো অনেক ভারী অঙ্কের টাকা। এইটা ঘটেছে কেন? এই জিনিসটা ঘটেছে কেন? এটা হয়েছে পাওয়ারের কারণে। কিসের কারণে? পাওয়ারের কারণে। এই যে মাথার উপরে যে জিনিসগুলো আমরা সচরাচর যদি 2 এর সাথে 49 গুণ করতাম, খুব বেশি কি হতো? জাস্ট 2 এর উপরে, মাথার উপরে যখন 49 হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? পাওয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? পাওয়ার। পাওয়ার অনেক বড় জিনিস। পাওয়ার কি? পাওয়ার এমনিতে আমরা দেখি না এলাকার মধ্যে মানুষের পাওয়ার যখন থাকে কিরকম হয়? ও সবার উপরে আধিপত্য বিরাজ করে না, তাই না? যেমন আরেকটা কথা বলি, পাওয়ার বলতে আমাদের পাওয়ার পৃথিবীতে কে? আমাদের পাওয়ার আমাদের বাবা মা। কি আমাদের পাওয়ার আমাদের বাবা মা। যেই সন্তানটার বাবা মা থাকে সেই সন্তানটা কি অনেক বুক ফুলিয়ে থাকতে পারে না সব জায়গায়, যে আমার বাবা মা আছে, আমি কোনো কিছু সমস্যায় পড়লে আমার বাবা মা আমার খেয়াল করবে, সাপোর্ট করবে।
তার বাইরেও আমাদের বাবা মা এবং গোটা মহাপৃথিবীর সকল বিশ্বের সবার উপরে পাওয়ার কি আছে বলো তো? আল্লাহ তাআলা। কি আমাদের কোনো অসুবিধা হলে সেটা খেয়াল করবে কে? আল্লাহ তাআলা। এটা হলো পাওয়ার, মাথার উপরে থাকা। আমাদের উপরে আছে আমাদের বাবা মা, আমাদের বাবা মা সবার উপরে আছে আমাদের মহান আল্লাহ তাআলা। এটাই হলো পাওয়ার, এটা হলো কি পাওয়ার। আর পাশে যে থাকে সে তো সাথী, সহগ। পাশে যে থাকে সাথী বা তাকে সহগ বলা হয়। বাংলার সাধু ভাষায় হচ্ছে সহগ। কি সহগ। তাহলে এটা হলো পাওয়ার। তাহলে পাওয়ারের কি ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, আশা করি বুঝে গেছো। তাহলে এবার তাহলে দেখি, এটা তো বুঝতে পেরেছো। এক পৃষ্ঠা আমাদের বোঝা হয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় চলে আসি, যে কাগজ ভাঁজের খেলা। কাগজ ভাঁজের খেলা। এখন কাগজ ভাঁজের খেলা বলতে, একটা কাগজ আছে এইরকম, A4 সাইজের একটা কাগজ আছে। এই কাগজটাকে প্রথমে দুই ভাগ করছে। একটা ভাঁজ দিলে কয়টা ভাগ হচ্ছে? দুইটা ভাগ তৈরি হচ্ছে। প্রথম ভাঁজ, একম ভাঁজে দুইটা ঘর তৈরি হচ্ছে, দুইটা আলাদা আলাদা ঘর। এবার আবার ওইটাকে দ্বিতীয়বার যদি ভাঁজ করি, কয়টা ঘর তৈরি হচ্ছে? দ্বিতীয়বার চারটা। আবার যদি এই তৃতীয়বারের পরে আবার চতুর্থবার ভাঁজ করি, তৃতীয়বার ভাঁজ করি, তাহলে এই জায়গাতে আর এই জায়গাতে দুইটা ভাঁজ পড়বে, তখন তৈরি হবে আটটা। আবার যদি চতুর্থবার যদি ভাঁজ করি, তাহলে এই জায়গাতে এবং এই জায়গাতে একটা ভাঁজ পড়বে, তাহলে মোট হবে কয়টা? 16টা। এইভাবেই তোমাদের এখানে 2 নাম্বার পৃষ্ঠাতে ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলছে। তাহলে এই ফাঁকা ঘরগুলো পূরণ করা যাবে না? হ্যাঁ, করে ফেলো দেখি। পেন্সিল থাকলে অথবা কলম থাকলে যাই দিয়ে ইচ্ছা পূরণ করে নাও। তাহলে দ্বিতীয় ভাঁজে কয়টা ঘর তৈরি হবে? 4টা। তৃতীয় ভাঁজে 8টা, তাই না? তারপরে চতুর্থ ভাঁজে 16টা, পঞ্চম ভাঁজে 32টা, তাই না? আচ্ছা, এবার 3-এর ভাঁজের 3বার যদি ভাঁজ করা হয়, 3বার করে, কয়বার করে? 3বার করে যদি ভাঁজ করা হয়, একটা A4 সাইজের পেপার নিলাম, নেওয়ার পরে সেটা একটু বড়ই নেই, এটা মনে করে একটা পেপার। এটাকে প্রথমবার 3 ভাঁজ করলাম। প্রথমবার 3 ভাঁজ করলাম, কয়বার? প্রথমবার 3 ভাঁজ করলাম, ঠিক আছে? তাহলে 3টা ঘর পেলাম। এবার দ্বিতীয়বারও 3 ভাঁজ করব। 1 ভাঁজ, 2 ভাঁজ, এই 3 ভাঁজ, 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ। তাহলে দ্বিতীয়বার 3 ভাঁজ করার ফলে কয়টা ঘর পেলাম? 9টা। আবার যদি দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আবার 3 ভাঁজ করি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, কয়টা ঘর হবে? না, গুনে দেখো দেখি। 1 2 3 4 5, আচ্ছা 1 2 3 এপাশে 1 2 3 4 5 6, 3 6 18টা। হ্যাঁ ঠিক আছে, 18টা। আচ্ছা না, 18টা হওয়ার কথা না, এইখানে মেইনলি ভুল হচ্ছে আমাদের এখানে ভাঁজের সংখ্যা দিতে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে দ্বিতীয় দিন কত হবে? 9, লিখে ফেলো। তৃতীয় দিন হবে 27, চতুর্থ দিন, আচ্ছা তাহলে 27কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 3 দিয়ে গুণ করলে 3 7 21, 21 1 হাতে থাকে 2, 3 গুণ 6 7 8 81, কত? 9 9 কত হবে? 81। চতুর্থ দিনে হচ্ছে 81, আর পঞ্চম দিনে হবে আবার 3 দিয়ে গুণ, তাহলে 3 একে 3 আর 3 8 24, 243। তুমি এগুলো পূরণ করেছো তাই না? বুঝে করেছো নাকি এমনিতেই করে ফেলেছো? হ্যাঁ আচ্ছা, তুমি বাকি ক্লাসটুকু পাবে, এর আগের ক্লাসটুকু রেকর্ড করা আছে, তুমি অনলাইনে দেখে নিবা। এখন পর্যন্ত যেটুকু করাচ্ছি তারপর থেকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমরা এটুকু বুঝালাম, এটুকু অন্তত বুঝো স্বাভাবিক বিষয়গুলো। আর তারপরে আচ্ছা 2 পৃষ্ঠার তাহলে কাজ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এবার তোমাদের এখানে একটা কথা বলছে। এবার চলো আমরা শ্রেণীকক্ষে সবাই একটি কাজ করি। তোমাদের সবার নিচে আছে লাইনটা,
সবার নিচে। তোমাদের যাদের রোল জোড় সংখ্যা তারা 6টি 6 সংখ্যাটি নিচের ছকে লেখো, এবং যাদের কি রোল বিজোড় তারা 5 সংখ্যাটি কি লিখবে। তাহলে 5 সংখ্যাটি নিচের ছকে লিখো, ঠিক আছে? তাহলে এবার দেখো যে কার তোমার রোল কত? 12। তাহলে জোড়, তোমার রোল 18, দুইটাই জোড় হয়ে যাচ্ছে। আচ্ছা, দুইটাই যদি জোড় হয় তাহলে জোড় হলে আমাদের কি নিতে হবে? 6 নিতে হবে। কি নিতে হবে? 6 নিতে হবে। আচ্ছা, কতটি সংখ্যা রয়েছে? কতটি সংখ্যা রয়েছে? একটি সংখ্যা। কয়টা? 6 একটাই সংখ্যা। কি 6 একটাই সংখ্যা? আচ্ছা, তারপরে এখন এই পৃষ্ঠায় চলে আসো যে 6 যারা নিয়েছো এরা যদি 2 বার গুণ করো, 1.1 নম্বর ছক, 1.4 নম্বর ছক, 1.4 নম্বর ছক, তাহলে 6 আর 6 যদি গুণ করো কত হবে? গুণফল 36 হবে। গুণফল লিখে ফেলো 36। তাহলে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? কয়টি? 2টি। কয়টি রয়েছে? 2টি। তারপরে আবার 1.5 নম্বর ছকে 6কে কয়বার গুণ করব? 3 বার। 3 বার যদি গুণ করি তাহলে গুণফল কত হবে? 6 6 36-এর 6 হাতে থাকে কত? 3। 3 6 18, আর 3 19 20 21। কত? 21। এগুলো ক্যালকুলেটর ইউজ করবে না, মুখে মুখে করবা, ঠিক আছে? আচ্ছা, গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? 3টি। কতটি রয়েছে? 3টি। আচ্ছা, এবার দেখো চলে আসছে 1.6 নম্বর ছক। 1.6 নম্বর ছক। এই ছকে দেখো গুণাকারে কয়বার? 4 বার। 6 6 6 6। এবার গুণ করলে কত হবে? 6 6 36-এর 6 হাতে থাকে 3। 6 কে 6 7 8 9, তারপরে 6 দুগুণা 12, 1296। কত? 1296। কতটি? 4টি। লিখে দেবো 4টি। এই ঘরে লিখবো 4টি। তেমনি 5ম বার এবং 6ষ্ঠ বার বের করতে পারবা? করো দেখি কাদায়। 5 বার গুণ হবে। জাস্ট উপরের সংখ্যাটাকে জাস্ট 6 দিয়ে গুণ করে বসাই দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। দেখো 5টি যখন গুণ হয়েছে 6, তখন হচ্ছে 7776 হয়েছে। আনসার মিলছে কি? 7776। 6ষ্ঠ বার যখন গুণ হচ্ছে তখন হচ্ছে 46,656। 46,656। অ্যান্সার মিল আছে আমার সাথে? 46,656। এইবার দেখো তাহলে 6 বার হলো। নিচে 1.7 নম্বর ছকে 10 বার, 11 বার এবং কি 12 বার গুণ করে কত হবে সেগুলো নিচের ছকে লিখতে বলছে। তো অতবার এখানে না লিখে আমরা শর্টকাটে 6-এর উপরে পাওয়ার জাস্ট 10 দিয়ে দিব। কি দিয়ে দিব? 6-এর উপরে পাওয়ার 10 দিয়ে দিব। অতবার লেখা ওখানে নাও আটতে পারে, কি বা যদি আটে
লিখে নিবা কি? তাহলে 6-এর উপরে পাওয়ার, দেখো 6-এর উপরে পাওয়ার চিহ্ন, এটা পাওয়ার চিহ্ন এইটা, এই যে উপরে তীর চিহ্ন থাকে না মাছের কাঁটার মতন, ইলিশ মাছের কাঁটার দাড়ির মধ্যে একটা এরকম কাঁটা থাকে। কি ইলিশ মাছ খাইছো? খাও নাই? ইলিশ মাছ খাও না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইলিশ মাছের কাঁটাতে দেখবা তার পিঠের দিকে এই ধরনের একটা কাঁটা থাকে, এটা হলো পাওয়ার চিহ্ন। এটা কি পাওয়ার চিহ্ন। তো 6-এর উপরে পাওয়ার যদি 10 দেই, কত বের হলো? দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি। 6-এর উপরে পাওয়ার 10 দিলে হবে তোমার কত হচ্ছে? সংখ্যাটা কত বলো তো? 6,4,64,106। হ্যাঁ, 6 কোটি। হ্যাঁ, তাহলে এটা 10 বার গুণ করে হয়, সেটা লিখে নিবা। আর যদি 6-এর উপরে পাওয়ার 11 হয়, সেটাও আমরা বের করে ফেলি। জাস্ট 11 দিলে সংখ্যাটা হবে, 6-এর উপরে পাওয়ার যদি 11 হয় তাহলে হচ্ছে 3, 6, 2, 7, 9, 7, 0, 5, 6, 362 কোটি। আচ্ছা, এখানে ভুল হচ্ছে। 36,27,97,056। হ্যাঁ, এটাও লিখে ফেলো। আচ্ছা, 3 নম্বর পৃষ্ঠা আশা করি বুঝে গেছো, তাই না? আচ্ছা, তারপরে এবার চলে আসি 4 নম্বর পৃষ্ঠায়। সূচকের আকার। সূচকের আকার অলরেডি কিন্তু আমরা লিখে ফেলেছি সূচকের আকার। সূচকের আকার অলরেডি 3 পৃষ্ঠাতে আমরা লিখে ফেলেছি। এবার সূচকের আকারে বলছে ছক 3.1 এবং 1.3 এবং 1.6। হ্যাঁ, এই সংখ্যাগুলো যে গুণ আকারে কি ছিল, ওর প্রেক্ষিতেই 1.8 নাম্বার ছকে 10 দিয়ে করেছে। সহজ একটা সংখ্যা, কি 10 দিয়ে একটা করেছে। কারণ অন্যান্য সংখ্যা গুণ করতে গেলে কি ভিন্ন ভিন্ন সংখ্যা আসে, কি 6 বারবার গুণ করতে গেলে আলাদা আলাদা সংখ্যা আসে, কিন্তু 10 দিয়ে গুণ করতে গেলে শেষে শুধু কি আসবে? শূন্য আসবে। আচ্ছা, তো এই ছকটা বোঝা যায় কি, যে প্রথমে 10 যদি 2 বার গুণ হয় তাহলে 100 হচ্ছে গুণফল। 10কে 2 বার গুণ করা হয়েছে এবং সূচকের আকারে লেখা হয় 10-এর উপরে পাওয়ার 2, 10-এর উপরে সূচক 2। 3 বার গুণ হলে 10-এর উপরে সূচক 3, 4 বার গুণ হলে 10-এর উপরে সূচক 4, 5 বার গুণ হলে 10-এর উপরে সূচক 5। তো সেই প্রেক্ষিতে এবার তোমাদের রোলের সংখ্যাটা জোড় ছিল না বিজোড়, তার প্রেক্ষিতে এখানে যদি তোমরা 6 নিয়ে থাকো, কি নিয়ে থাকো? 6 নিয়ে থাকো, তাহলে গুণাকার প্রথম 6-এর উপরে 6 গুণ 6, কি 6 গুণ 6, কি লিখবে? 6 গুণ 6। তারপরে তৃতীয়বার 6 গুণ 6 গুণ 6, 3 বার। গুণফলটা আমরা জানি 36, এর আগে আমরা অলরেডি পেয়েছি। হ্যাঁ, আগের ছক অনুসারে এখানে পূরণ করে ফেলবা। 36-এর পরে কত? 36-এর পরে 3 বার গুণ হলে 216, 216। ছকটা পূরণ করা হলো কি? 1.9 নাম্বার ছক, 1.9 নাম্বার ছক পাও কি? পেয়েছো কি? তাহলে তোমার রোল কি? জোরের ভিত্তিতে তুমি 6 নিবে, জোরের ভিত্তিতে 6 নিবে। তাহলে এখানে 6 লেখার পরে যতবার গুণ করা হচ্ছে সেটা আমি লিখবো।
দুইবার গুণ করা হলে 2, আর এখানে নিচে হবে 6, 3বার, তাও ভিত্তি হচ্ছে 6, ভিত্তি হচ্ছে 6। প্রতিটারই ভিত্তি ফাঁকা ঘরে, চারকোনা ঘরের মধ্যে বর্গের মধ্যে 6 হবে। কত হবে? বর্গের মধ্যে 6 হবে। এখানে 36, এখানে 2বার, এখানে 6 লিখে ফেলো। বাকিটা তোমরা বাসায়, এটা হোমওয়ার্ক থাকলো, নিজে নিজে করবা। পারবা কি নাকি পারবা না? এখনই বলো, না বুঝতে পারলে বলো। তেমন কঠিন কোনো কিছুই না কিন্তু। আচ্ছা, 4 নাম্বার পৃষ্ঠা হয়ে গেল। এবার দেখো 5 নাম্বার পৃষ্ঠা 1.10 নাম্বার ছক। 1.10 নাম্বার ছক। এবার সূচকের একটু বিস্তারিত আলোচনা এখানে নিয়ে এসেছে। যে চিত্র 1.1 নাম্বার দেখতে পাচ্ছ, চিত্র 1.1, এই জায়গাতে কোনটার নাম কি, একটা সূচকীয় রাশিতে কার নাম কি সেটা বলছে, ব্যাখ্যা করে বলছে। এই যে সূচকীয় রাশি, সূচকীয় রাশিটা হচ্ছে 3-এর উপরে পাওয়ার সূচক 4। 3টা এখানে বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি। আর 3-এর উপরে পাওয়ার উপরে যে লাল রঙের সংখ্যাটা আছে, এটা হচ্ছে সূচক বা ঘাত। ইংরেজিতে বলা হয় পাওয়ার বা এক্সপোনেন্ট। কি এক্সপোনেন্ট মানে কি? বেশি, বাড়ে। এক্সপোনেন্টলি বাড়া মানে কি? বাড়া, বর্গ আকারে বাড়া। কি আকারে বাড়া? বর্গাকারে বাড়া, চক্রবৃদ্ধি হারে বাড়া। আচ্ছা, তাহলে 3কে 4বার গুণ করা হয়েছে। 3কে 4বার গুণ করা হয়েছে। তাহলে পাওয়ারের যে ক্ষমতা কতখানি সেটা কি বোঝা যায়? যে 3-এর উপরে যখন 4টা পাওয়ার হিসেবে থাকছে, আর 3-এর সাথে যখন 4 গুণ হচ্ছে, 3 4-এ 12 হচ্ছে, 3 4-এ 12 হচ্ছে। কিন্তু 3-এর উপরে পাওয়ার যখন 4 হচ্ছে, তখন কত হবে? হ্যাঁ, 3কে 4বার গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাহলে 9 9 81, 9 9 81। কিভাবে করলাম বলো তো? এই 3 গুণ করলে 9, আর এই 3 গুণ করলে 9, আর 9 9 81, 9 9 81। সহজভাবে গুণ, বুঝতে পারলা? তাহলে পাওয়ারের ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, এবার এই সূচকীয় রাশিগুলোকে পড়া হয় কি করে? কি করে পড়া হয় এই পড়ার বিষয়। আচ্ছা, 10.1 নাম্বার ছকটা এটাও পূরণ করতে পারবা? পারবা নাকি? 6 নাকি 5? 6 যদি নাও গুণাকার, তারপরে গুণফল। গুণাকার যদি হয় তাহলে গুণফল কত? এই যে উপরে 10 11 এবং 12, 10 11 এবং 12 বার গুণ করে 1.10 নাম্বার ছক পূরণ করতে বলেছে। কি 1.10 নাম্বার ছক। এই ছকটা পূরণ করার জন্য অতটুকু কি জায়গা নাই, ওখানে আছে জায়গা? 10 বার 12 বার গুণ করে সম্ভব না। তো তোমরা গুণাকারের যে ছকটুকু, এটুকু ফাঁকা রেখে দিতে পারো। গুণফলটা সরাসরি লিখবা। কি গুণফলটা সরাসরি লিখবা। লেখার পরে গুণ আকারে আলাদাভাবে কয়টি সংখ্যা গুণ করা হয়েছে সেটা লিখবা, যে 10টি, 11টি এবং 12টি। এখন গুণফল লেখার নতুন উপায়, মানে সূচকীয় আকারে কিভাবে লেখে সেটা লিখতে হবে। মানে 6-এর উপরে পাওয়ার দিতে হবে 10, 6-এর উপরে পাওয়ার দিতে হবে 11, 6-এর উপরে পাওয়ার দিতে হবে 12। 1.10 নম্বর ছক বোঝা গেল তো, তাই না? আর এবার সূচকীয় রাশিগুলোকে কি করে পড়তে হয় এটা তোমাদের একটা নিচে ছক আকারে দেওয়া আছে, সুন্দর করে ছক আকারে দেওয়া আছে। দেখো 3-এর উপরে পাওয়ার যখন 2 আছে, নিচের ছকটা দেখো, নিচের ছকটা, এই যে 3-এর উপরে পাওয়ার 2 সূচকীয় রাশি। তো এটাকে পড়া হয় কি করে? 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2। তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা নোট দেওয়া আছে। নোটটা হচ্ছে কি, যখন 2 থাকে তখন সেটাকে কি বলে? স্কোয়ার। কি বলে? স্কোয়ার বলতে এই যে স্কোয়ার, এটা কি স্কোয়ার? কেন? এর প্রত্যেকটা বাহুই সমান। প্রত্যেকটা বাহুই কি সমান। এপাশে যদি 2 হয় এপাশেও 2, 2 2 4। এপাশে যদি 3 হয় এপাশে 3, 3 তিরিকে 9। এপাশে যদি 4 হয় এক বাহু, আরেক বাহু যদি 4 হয় তাহলে কি 4। ক্ষেত্রফল হবে 16। ক্ষেত্রফল হবে 16। এটাকে স্কোয়ার বলে। কি বলে? একই সংখ্যা গুণ হলে স্কোয়ার। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি?
বাহু স্কোয়ার, ওই জিনিসটাই ঘটেছে এখানে, এই জন্য ওটাকে বলে স্কোয়ার। কি বলে? স্কোয়ার। কি বলে? স্কোয়ার। আচ্ছা, তারপরে 3-এর উপরে পাওয়ার 3, 3-এর উপরে পাওয়ার 3, এখানে 3-এর উপরে পাওয়ার 3 ঘাত, এটাকে 3⁻³ বলা যায়, কিন্তু নোটের ভিতরে বলতে হবে এটাকে কিউবড। কি বলতে হবে? কিউবড লেখা আছে ওখানে, দেখো কিউব বলতে, কিউব দেখেছো কোনোদিন? রুবিস কিউব দেখেছো? রুবিস কিউব, রুবিস কিউবের প্রত্যেকটা ধার কি সমান কিনা? প্রত্যেকটা ধার সমান বলতে ধার বুঝো? ধার, এগুলো এক একটা ধার, ধার মানেই বাহু, ধার মানে পার্শ্ব বা বাহু। কি? পার্শ্ব বা বাহু, ধার। যেমন এই বোর্ডের এটা হলো ধার, এটা হলো কি? ধার। এটা হলো ধার। নদীর ধার, পুকুরের ধার হয়, ধার হয়। একটা পুকুরের কয়টা ধার? 4টা ধার। নদীর হয় 2 ধার, নদীর হয় 2 ধার। এই যে এটা কিউব, এটা কি? কিউব। এই কিউবের প্রত্যেকটা পৃষ্ঠায় এক একটা বর্গ, প্রত্যেকটা পৃষ্ঠায় একটা বর্গ। এটা হলো বর্গ, এটা হলো একটা বাহু, এটা হলো একটা বাহু, এটা হলো একটা বাহু, প্রত্যেকটা বাহুই সমান, প্রত্যেকটা বাহুই সমান। আয়তনের সূত্র কি জানো তোমরা? আয়তন, হ্যাঁ আচ্ছা, এটা এটা ঘনবস্তু, এটা ছিল দ্বিমাত্রিক বস্তু, এটা ছিল, এর কি আছে শুধু? হয় দৈর্ঘ্য না হয় প্রস্থ। আচ্ছা, এই জিনিসটা দেখো, এটা একটা আয়ত, এটা কি? আয়ত। এর শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, এর মাত্র 2টা মাত্রা। কয়টা মাত্রা? 2টা মাত্রা, তাই এটা দ্বিমাত্রিক বস্তু। এটাও দ্বিমাত্রিক বস্তু, হয় 2টা জিনিস মাপা যাবে, হয় এই বাহু নাহলে এই বাহু, দৈর্ঘ্য প্রস্থ। আর বর্গের তো দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাই তো তাকে বর্গ বলে, তাই না? এটা দ্বিমাত্রিক বস্তু। আর এটা হলো তোমার ত্রিমাত্রিক বস্তু। কি? এটা ত্রিমাত্রিক বস্তু, প্লাস এটাও ত্রিমাত্রিক বস্তু। কি? এটাও ত্রিমাত্রিক বস্তু। কেন বলতেছি? কারণ এটার দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে, আবার এটার উচ্চতা আছে। এটার কয়টা জিনিস মাপা যাচ্ছে? 3টা জিনিস আলাদা আলাদা ভাবে মাপা যাচ্ছে। এটারও তেমন কি 3টা জিনিস আলাদা আলাদা করে মাপা যাবে। এই দৈর্ঘ্য মাপা যাবে, প্রস্থ মাপা যাবে, উচ্চতা মাপা যাবে। কিন্তু যেই বস্তুটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায় সেটাই হলো কিউব। সেটাই হলো কি? কিউব, বা একদম সমঘন বস্তু। কি? ঘনবস্তু, মানে এর কোনো চেঞ্জ নাই, দৈর্ঘ্য প্রস্থের চেঞ্জ নেই। এই জন্য এটাকে, আচ্ছা রুবিস কিউব তো দেখেছো তোমরা, সবগুলো সমান হয় না, চতুর্পাশ থেকে 9টা, যেটাই গুনবা প্রত্যেকটা দিকে কি 9টা করে থাকে। কয়টা করে? 9টা করে থাকে। তাহলে একই জিনিস এইটার। আর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো বর্গের ক্ষেত্রে, ঘনকের ক্ষেত্রে এটা একটা ঘনক, কিউবের বাংলা হচ্ছে ঘনক। ঘনকের আয়তনের সূত্রটা হবে কি? বাহু গুণন বাহু গুণন বাহু। এটা যদি 3 হয়, 3 গুণন 3 গুণন 3, তাহলে হচ্ছে কিউবড। এজন্য এটাকে বলা হয় কি? কিউবড। কি বলা হয়? নোটটা আর কি কোনোদিন ভুলবা? আশা করি ভুলার কথা না। ব্যাখ্যা বুঝতে পেরেছে বিষয়টা, কেন এটাকে কিউবড বলে? 3টা জিনিস গুণ হচ্ছে একই জিনিস, 3টা জিনিস একই জিনিস গুণ হলেই সেটা কিউবড। আচ্ছা, 3-এর পরে বাকি যেগুলো পাওয়ার বা সূচক, এগুলোকে টু দি পাওয়ার বলে। কি বলে? টু দি পাওয়ার। 3 টু দি পাওয়ার, হ্যাঁ, তারপরে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 7, এভাবে পড়তে হয়। আর বাংলাতে পড়া হয় 3-এর উপরে সূচক বা ঘাত 4, 3-এর উপরে সূচক বা ঘাত 5, এভাবে পড়া হয়। কি দেখতে পাচ্ছ? ছকের নিচে লেখা আছে কিন্তু। আচ্ছা, তাহলে 5 নম্বর পৃষ্ঠা আশা করি বুঝে গেছো।